নির্বাচনী রোডম্যাপের দাবিতে বেশ আগে থেকেই সোচ্চার দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। সভা সমাবেশে বক্তৃতায় নিয়মিত আওয়াজ তুলছেন দলটির নেতারা। এমনকি নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করে আসছেন তারা। ভোট, নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। সবশেষ রোডম্যাপ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার সুযোগ পায় দলটি। বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সংস্কার ইস্যু দেখিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট আয়োজনের বার্তা দেয় প্রধান উপদেষ্টা। বৈঠক থেকে বেরিয়ে নিজেদের চরম অসন্তুষ্টির কথা জানান দলের মহাসচিব। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। এই পরিস্থিতিতে বিএনপির নেতারা বলছেন নির্বাচন ডিসেম্বরেই আয়োজন করা সম্ভব। চাইলে নির্বাচন ডিসেম্বরে হইতে পারে, অ্যান্ড ডিসেম্বর ইজ দ্য আইডিয়াল টাইম ফর নির্বাচন। হ্যাঁ, পিছিয়ে গেলে তো জানাই যেতে পারে, কিন্তু ডিসেম্বরে নির্বাচন হওয়ার না হওয়ার কোনো কারণ নেই। এখন জুন বলছে, এর মধ্যে তো অনেক জিনিস আছে, রোজা আসতেছে, কুরবানি ঈদ আসছে, রোজার ঈদ আসছে, বর্ষা আসছে, এটা একটা আনসার্টিনিটির মধ্যে চলে গেল না। সর্ববিচার বিবেচনায় ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে, কিন্তু সরকার যদি তার প্রয়োজনীয় কিছু কাজ মনে করে সংস্কারের মাধ্যমে আরও ভালো নির্বাচনের ব্যবস্থা করে, তারা বিএনপির কোনো দ্বিমত নাই। ডিসেম্বর না আরও 2-1 মাস পরে করবে, সুনির্দিষ্ট দিন, মাস, সন সেটি সরকারের যেহেতু এখনো ঘোষণা করেনি, স্বাভাবিক কারণে জটিলতা থেকে যাচ্ছে। তবে নির্বাচনের দাবিতে এখনই হার্ডলাইনে যাবে না বিএনপি। দলের মধ্যে আলোচনার পাশাপাশি সমমনাদের সঙ্গে মতবিনিময়ের কথা জানান নেতারা। কর্মসূচি, বিরোধিতা, প্রতিবাদ, চাপ প্রয়োগ দল হিসাবে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল কীভাবে এগোবে সময় বলে দেবে। সবাই ঐক্যমত হলে নির্বাচন আদায় করার জন্য যা করা দরকার তা করবো আমরা। সবার সাথে আলোচনা করে ঐক্যমতে আসলে তারপরে সে প্রোগ্রাম যেই প্রোগ্রাম দেওয়া হবে। ইট ইজ টু আর্লি টু সে। জানা গেছে আগামী 2-3 মাস সামাজিক কর্মসূচির মাধ্যমে মাঠে সরব থাকতে চায় বিএনপি। উদ্দেশ্য জনসম্পৃক্ততার পাশাপাশি পুরো দেশকে নির্বাচনমুখী করা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয়। সময় যত গড়ায়, নির্বাচন ও সংস্কার সহ নানা ইস্যুতে দুই দলের অবস্থান সেই দূরত্ব আরও স্পষ্ট করে। তবে সম্প্রতি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ খবর চালু হওয়ার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা ৭১ বলেছিল, আপনি সে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? এই সাক্ষাৎ কি বিএনপি ও জামাতের মধ্যে নতুন করে রাজনৈতিক সখ্যতা বা জোট গঠনের কোনো বার্তা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির জানান, বেগম জিয়ার সাথে রাজনৈতিক আলাপচারিতা হলেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলি। এবং জাতির স্বার্থ বিবেচনায় রাজনৈতিক দলগুলো কোনো উত্তম সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারে, কিন্তু কোনো দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক জোট করব না। জামায়াত আমিরের এই বক্তব্যের পরও খোলসা হয়নি তেমন কিছুই। জোটের বিষয়টি উড়িয়ে না দিলেও বিএনপি নেতারা বলছেন সব নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। বিএনপি এবং জামাতের সঙ্গে একসময় 4 দল ছিল, 20 দল ছিল। স্বাভাবিক কারণে জামাতের সঙ্গে বিএনপির কম বেশি আন্ডারস্ট্যান্ডিং আছে, নির্বাচনের ব্যাপারেও আছে। এদিকে নির্বাচন ঘনিয়ে আসলে দুই দলের মধ্যে আরও আলাপ আলোচনার সম্ভাবনার কথা বলছে জামায়াত। তখন হয়তো আসন ভাগাভাগি নিয়েও কথা হতে পারে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, তারপরে এগুলো নিয়ে দলের সাথে দলের পরস্পর আলোচনা হবে, নেতৃবৃন্দ বসবেন। গতকাল আমির জামাত এটা বলেছেন, আমাদের এখানে শুধু সৌজন্য সাক্ষাৎ কেন, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জাতীয় ইস্যুগুলো গুরুত্ব আরোপ করার প্রয়োজনে আমাদের বহুবার বসতে হবে। বসার তো কোনো বিকল্প নেই। যত বেশি বসা হবে তত দেশ এবং জাতির কল্যাণ হবে। আমরা যত বেশি দূরে চলে যাব তত আমাদের মধ্যে মতপার্থক্য, মতবিরোধে পরিণত হবে। জামাতের এই নেতা আরও বলেন, নির্বাচনের আগে সংস্কার ও ফ্যাসিবাদের বিচার অবশ্যই শেষ করতে হবে। অনৈক্য তৈরি হয়ে গেলে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র হবে সেটা মোকাবেলা করা দেশের জন্য কঠিন হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।
মহাখালীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। এখানে শরীয়তপুর থেকে ভর্তি হতে এসেছেন এই নারী। ভুগছেন লিভার সিরোসিসে। মধ্যবিত্তের সংসারে চিকিৎসা ব্যয় মেটাতেই নাকাল পরিবার। আমার মায়ের যেই রোগটা, এটা আমি এখানে শুনছি যে এটা একটু ব্যয়বহুল। ওষুধটা বাইরে কিনতে গেলে প্রায় 1 লাখ টাকা লাগবে, 3 মাসের কোর্স। আমার দ্বারা এটা আসলে মনে হয় সম্ভব না। বাংলাদেশে লিভার ক্যান্সারের জন্য মূলত দায়ী করা হয় হেপাটাইটিস বি ভাইরাসকে। এর বাইরে হেপাটাইটিস সি, ফ্যাটি লিভার, লিভার সিরোসিসও লিভার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ায়। লিভার ক্যান্সারের ঝুঁকিতে মাঝামাঝি অবস্থানে রয়েছে বাংলাদেশ। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এরকম ভাইরাস আছে, সেই ভাইরাস দ্বারা হতে পারে। লিভারে যদি অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমে যায়, তাহলেও এক ধরনের প্রদাহের সৃষ্টি হয়, তাতে বলা হয় স্টিয়াটো হেপাটাইটিস। 3 জনের মধ্যে 1 জন মানুষের ফ্যাটি লিভার রয়েছে। দীর্ঘদিন আক্রান্তর পরে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার হয়ে থাকে। আইনি জটিলতা ও প্রশিক্ষিত জনবলের অভাব সহ নানা কারণে দেশে লিভার প্রতিস্থাপনের কাজ করা যাচ্ছে না। 2010 সালে প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। আমি বারডেম হাসপাতালে আমরা এটা করি। সর্বমোট বাংলাদেশে 7টা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এটা বিভিন্ন কারণে, এটা বিভিন্ন জটিলতার জন্য এটা এই প্রোগ্রামটা এগুচ্ছে না। কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের প্রশিক্ষিত জনবলের অভাব। চিকিৎসকরা বলছেন, পরিমিত খাদ্যাভ্যাস ও কায়িক শ্রমের মাধ্যমেই লিভারজনিত রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। প্রথমেই আসছে আপনার ওবেসিটিটা, দ্বিতীয় আসছে আপনি আনকন্ট্রোল ডায়াবেটিস। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে হিলি দিয়ে গত 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানির অনুমোদন দেয় সরকার। 16 এপ্রিল থেকে আমদানি বন্ধের পরই স্থলবন্দরটিতে দাম বেড়েছে খাদ্যপণ্যটির। 50 টাকার স্বর্ণা চাল 52 থেকে 53 টাকা আর 65 টাকার সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে 67 থেকে 68 টাকায়। আমদানিকারকদের অভিযোগ, আমদানি করা বেশ কিছু চাল বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়েছে। মেয়াদ না বাড়লে ক্ষতির মুখে পড়বেন তারা। অনেক আমদানিকারকের এলসি দেওয়া আছে, সময় শেষ হওয়ার কারণে সেই এলসির আমদানিকৃত চাল বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। চাউলের যে মেয়াদটা, মানে সময়সীমাটা যদি আরও 1 মাস বৃদ্ধি করা যেত, তাহলে এই যে তাহলে যে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো এবং সাধারণ যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে থাকতো। গত 5 মাসে স্থলবন্দরটি দিয়ে ভারতীয় 6,483 ট্রাকে 2,71,123 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সর্বমোট 6,484 ট্রাকে 2,71,123 মেট্রিক টন চাউল আমদানি হয়েছে। উক্ত চাউলগুলো এক্সামিন এবং শুল্কায়ন সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি অন্য অন্য পণ্যগুলাও যে এলসি স্টেশনে আসে স্বাভাবিকভাবে আমদানি হয়েছে এবং তার শুল্কায়ন সম্পন্ন হচ্ছে। এদিকে হিলি স্থলবন্দরে চাল খালাসের অপেক্ষায় রয়েছে 3 শতাধিক ভারতীয় ট্রাক। দ্রুত এসব চাল খালাস করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান আমদানিকারকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ধান চাল মজুদের একটি বড় অংশ কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে সংগ্রহ করে সরকার। গেল বোরো মৌসুমে এখান থেকে 35,000 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করলেও এবার লক্ষ্যমাত্রা 44,300 মেট্রিক টন। এবার মোটা চাল কেজি প্রতি 2 টাকা বাড়িয়ে 49 টাকা ও ধানের কেজি 3 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারের এই চালটা, ধানের চালটা বানাই সরকারের ঘরে উঠবে 52 টাকা, 53 টাকায়। লাভ যদিও না হয়, মনে হয় মোটামুটি মিলাপ দিতে পারবে। চাউল দিতে একেবারেই কষ্ট হবে না, আবার লাভও হবে না, মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আছে। কৃষক বলছে, বিঘা প্রতি ধান উৎপাদন খরচ 9 থেকে 12,000 টাকা। ধানের মন 1,440 টাকা নির্ধারণ করায় খুশি তারা। যারা এলাকা আপনার এই ব্যবসায়িক, এরা আল্লাহর রহমতে ওদেরই ভালো হয়, যেহেতু আমার তো টাকার দরকার, রাখতে পারি না। এতে করে খোলা বাজারে দাম বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ধানের যে দাম, সেই তুলনায় সরকার কিন্তু দাম বেশি করে দিয়েছে। তাহলে এই ধান চালটা কে নিয়ে আসবে? ওই মধ্যস্বত্বভোগীরা, ওই মিল মালিকরা, তারা কিনে নিয়ে এসে সরকার নির্ধারিত দামে বেচবে। আর ওই যে দাম বৃদ্ধি করে দিল, এই বৃদ্ধির প্রভাবটা কিন্তু মার্কেটে পড়বে। যদিও খাদ্য উৎপাদন বাড়ানো ও কৃষকদের স্বার্থ রক্ষায় দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
4 টাকা বৃদ্ধি করা হচ্ছে, এইটার উপকারিতা ততক্ষণই কৃষকরা পাবে সত্যিকারে কৃষকদের হাতে যায়। আর যদি মিডলম্যান তৃতীয় কোনো পক্ষ এটা হাতিয়ে নেয়, তাহলে এটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু কৃষকদের টোটালটাই ব্যর্থ হবে। এপ্রিলের 24 তারিখ থেকে কুষ্টিয়ায় শুরু হবে ধান চাল সংগ্রহ অভিযান। ডিবিসি নিউজ ডেস্ক। জরাজীর্ণ ও অপরিকল্পিত প্রান্তিক শহর কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা। 2000 সালে টেকনাফ সদর ইউনিয়ন থেকে আংশিক এলাকা নিয়ে গঠন করা হয় পৌরসভাটি। নাগরিক চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় ওই বছরের 11 মার্চ এটিকে ক শ্রেণীতে উন্নীত করা হয়। মিয়ানমারের সাথে বাণিজ্য ও দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের কারণে প্রতি বছর পর্যটকের ভিড় থাকে এই ছোট্ট এলাকাটিতে। এছাড়াও পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ট্যুরিজম জোনের মতো মেগা প্রকল্প। কিন্তু দীর্ঘ 25 বছরও শহরটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শহরের মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য একটি ফোয়ারা তৈরি করা হলো অযত্ন অবহেলায় এটিরও জীর্ণ দশা। দীর্ঘ 24 বছরের মধ্যে উপযুক্তপূর্ণ কোনো মেয়র ছিল না। এখান থেকে ফোয়ারার মধ্যে লাইটিং হতো, রাতে এখান থেকে পানি উঠতো। এই জিনিসটাকে আব্দুর রহমান বদি হিংসা আবেগে বশবর্তীপূর্ণ হয়ে এটাকে তিলে তিলে ধ্বংস করে দিছে। আমাদের শ্রেণীতে ধরেন লাইট, এরপর রোড, এরপরে পানি, এসব অনেক প্রয়োজন, কিন্তু আমাদের পৌরসভাতে তিনটাই নেই। দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। কোটি কোটি টাকা বাণিজ্য করে এটা একটা পৌরসভা একটা অবহেলিত রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরির যে শহর, সেই শহরটাকে আমরা দেখতে চাই। এদিকে এই অঞ্চলের ঐতিহ্য ও শহরটির সৌন্দর্যের কথা বিবেচনায় নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পৌর প্রশাসন। পৌরসভা থেকে আমরা ইতিমধ্যে একটি প্ল্যান করেছি যে আমাদের যে সড়কটি এখানে সড়ক ও জনপথ থেকে করেছে, মাঝখানে ডিভাইডারের দুই পাশে আমরা বাটারফ্লাই লাইট দিয়ে খুব সুন্দর করে এই সড়কের মাঝপথটা আমরা আলোকিত করব এবং এখানে একটা গেট করার ব্যাপারেও আমরা জেলা পরিষদ থেকে ইতিমধ্যে একটা বরাদ্দ পেয়েছি, টেকনাফ গেট, যেটি টেকনাফকে আলাদাভাবে পরিচয় করাবে যে এটি বাংলাদেশের শেষ উপজেলা। 4.5 বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় জনসংখ্যা প্রায় 35,000। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও পৌরসভার 135 কিলোমিটার সড়কের মধ্যে 85 কিলোমিটার পাকা হলেও এর প্রায় 80% রাস্তার অবস্থাই বেহাল। গোয়ালপাড়া, হাজিপাড়া, সত্যপীর ব্রিজ থেকে চৌরাস্তা, স্বর্ণকারপট্টি থেকে ফাড়াবাড়ি বাস স্ট্যান্ড সহ প্রায় প্রতিটি সড়কেই তৈরি হয়েছে খানাখন্দ। পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে তৈরি হচ্ছে কাদা। কোথাও কোথাও তৈরি হচ্ছে বড় গর্ত। এতে গাড়ি ও রিকশা চালকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা। চলাফেরা খুবই কষ্ট হচ্ছে। আমাদের তো মোটরসাইকেলের অবস্থা কি বলবো, আমাদের কোমরের অবস্থা খারাপ। এই যে আমার হাঁটুর ব্যথা উঠে গেছে, আমার পেট ব্যথা করতেছে। এত কষ্ট করে এই রাস্তাটা কোনো সরকারে ঠিক করে না। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, আমাদের চরম সমস্যা। তবে পৌর প্রশাসনের দাবি, আর্থিক সংকটে সড়ক সংস্কার সম্ভব হয়নি। শিগগিরই হাতে নেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 360 কোটি টাকার প্রকল্প। আগামী মাস থেকে আমরা এই রাস্তাগুলো সংস্কারের কাজ এবং পুনর্নির্মাণের কাজ শুরু করতে পারবো এবং এটা হয়তো 6 মাসের ভিতরে একটা ভালো একটা পর্যায়ে পৌরসভাবাসী দেখতে পারবে। শহরের রাস্তাগুলো দ্রুত সংস্কারের আশায় পৌরবাসী। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু হলে নাগরিক দুর্ভোগ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের রায়গঞ্জের সরাই হাজিপুর গ্রামে স্থানীয় গণমাধ্যম কর্মী শাহিন খান প্রায় 30 বছর ধরে একটি অগভীর নলকূপ পরিচালনা করে আসছেন। কিন্তু গেল 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রামের প্রভাবশালী শামসু খান গ্রুপ নলকূপটি দখলে নিতে চান। 12ই মার্চ এই দখলকে কেন্দ্র করে শাহিনের উপর সন্ত্রাসী হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বাবা 11 জনকে আসামি করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে অনিশ্চিত হয়ে পড়ে প্রায় 100 বিঘা জমির উঠতি ফসল। মামলা তদন্তে গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহতের স্বজনদের। রামদাও নিছে রড আগে মারি ঠেলা থানায় সেদিনকে অভিযোগ দেওয়া হয়েছে, যেদিন আমার ছেলে মারছে। আর আজ পর্যন্ত থানার একটা লোক দেখতে আসলো না, কি ঘটনা রইল দেখে আসি। আমরা সরকারের কাছে সুখ বিচার চাই। আমরা এই ধান পান যদি না পাই, আমরা না খায় মরমু। নলকূপটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেচ দেওয়া যাচ্ছে না জমিতে, তাই সমস্যার দ্রুত সমাধান দাবি কৃষক ও স্বজনদের। এখানে 80-85 বিঘা জমি আছে,
80-85 বিঘা জমি আছে, ধান এখন ফুলবো, আমরা পানি দিয়ে পারতেছি না। প্রজেক্ট নিয়ে বাজা পানি দিতেছে না, আমাদের ছেলেদের বের হতে দিতেছে না, আমরা মেয়েরাও বাইর হতে পারতেছি না। মামলাটি তদন্তনাধীন এবং আসামিরা জামিনে আছেন জানায় পুলিশ। তাদের জমি জমা নিয়ে বংশানুক্রমিক পূর্ব শত্রুতা না, মামলা হওয়ার পরে তিনি কোর্টে সারেন্ডার করছে। তদন্তাধীন আছে, সকল আসামি জামিনে আছে। জমিতে সঠিকভাবে সেচ দিতে না পারায় ফলন কম হওয়া ও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কৃষকরা, তাই নলকূপটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। খালিদ হৃদয়, টিভিসি নিউজ, সিরাজগঞ্জ। কাগজে কলমে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা 50 হলেও চিকিৎসক সহ জনবল সংকটে ধুঁকছে হাসপাতালটি। হাসপাতালটিতে 21 জন চিকিৎসকের থাকার কথা থাকলেও চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র 8 জন। 30 জন নার্সের বিপরীতে কাজ করছে 11 জন। এতে রোগী ও স্বজনদের পোহাতে হয় চরম দুর্ভোগ। যেভাবে উন্নত হওয়ার দরকার ওভাবে উন্নত হয়নি, আরো একটু ডেভেলপ করা দরকার। জনবল সংকট ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি সুপেয় পানিরও অভাব রয়েছে হাসপাতালটিতে। ব্যবহারের অনুপযোগী হওয়ায় তালাবদ্ধ টয়লেটটিও। অন্যদিকে হাসপাতালের দালালদের দৌরাত্মে দিশেহারা রোগীর স্বজনরা। সিজারের রোগীগুলা এখানে ভর্তি হয়েছে বাচ্চা নিয়ে, এগুলা নিচে যাইয়ে আসতে ওগো কষ্ট হয়। বাথরুমগুলো কেন টালা দিয়ে রেখেছে, এগুলো ঠিক করতে পারে না ওরা। সরকারের হাসপাতালের পক্ষ থেকে কোনো ফাইন্ডানি নাই। দালালেরা রোগীদেরকে বিভিন্ন ধরনের হয়রানি শিকার করছে। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকে না, আর যে সময় আসার কথা ওই সময় টাইম আসে না। যদি দালাল মুক্ত তাইলে হাতিয়ার মানুষের চিকিৎসা ভালো হয়। জনবল বাড়ানো হলেই সংকট অনেকটা সমাধান হবে বলে মত সংশ্লিষ্টদের। আমাদের যদি নার্স সংকটটা যদি দূর হতো তাহলে আশা করতাম আমরা যথেষ্ট সেবা দিতে পারতাম। যেখানে আমার নার্স দরকার 19 জন 21 জন ডাক্তার, ওখানে তারা যে সার্ভিসটা দেয় এটা আমার কাছে অনেক মনে হয়। আমাদের দরকার 50 বেডের রোগী, ওখানে 100 জন যদি ভর্তি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বেশি রাখতে পারছি না। এই জন্য জনবল সংকটটা কাটলে আমার হাসপাতাল আরো সুন্দর হয়ে যাবে, আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সঠিক তদারকির মাধ্যমে দ্রুত সংকট সমাধান করে সেবার মান বাড়ানোর তাগিদ হাতিয়াবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।